স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আহ, অথৈ শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। আগে কোন ক্লাস ছিল অথৈ তোমাদের? লিপি মিসের ক্লাস ছিল। আচ্ছা, সবারই ছিল, আর্টস কমার্স সায়েন্স একসাথে ছিল না সবার? হ্যাঁ স্যার। কতজন ছিল তোমরা উপস্থিত? দেখিনি সেটা। আচ্ছা, 40+। স্যার এরপর আর কোনো ক্লাস নাই, এরপর শেষ। হ্যাঁ, এরপরে শেষ। আর প্রথম ক্লাস কি করলা তোমরা সায়েন্সে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বিজিএস। না, প্রথম ক্লাসটা 10 ওই তো পেজে। স্যার বিজিএস সায়েন্সে। হ্যাঁ, আচ্ছা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের প্রথম অধ্যায় শেষ হবে। নেক্সট দিন ক্লাস হবে না, পরীক্ষা হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। 25 মার্কের পরীক্ষা হবে নেক্সট ক্লাসে। স্যার তাহলে আজকের ক্লাসে পরীক্ষা হবে না? আজকের ক্লাসে তো হবেই, ক্লাস শেষে, কিন্তু নেক্সট ক্লাসে পরীক্ষা, 25 মার্কের পরীক্ষা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। স্যার আজকে কি প্রোগ্রামিং করা? না, প্রোগ্রামিং তো হ্যাঁ, বৃহস্পতিবার পড়াই। ঠিক আছে, আজকে তো শিডিউল ক্লাস আর কি, ওটা তো ও এক্সট্রা। আচ্ছা আচ্ছা, আসসালামু হ্যাঁ। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্রোগ্রামিং তো এক্সট্রা, হ্যাঁ, এটা সিলেবাসের সাথে সংশ্লিষ্ট না তোমাদের আর কি। ও এক্সট্রা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তোমাদের হচ্ছে ওই অ্যাপসটা কি সবাই ডাউনলোড করতে পারছো? ইনস্টল জি করতে স্যার। পারছো সবাই? জি স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার, কিন্তু শুধু গেট দ্য ফুল ভার্সন দেখায়। ফুল ভার্সন দেখায়। ওইটা আমরা ফ্রি ব্যবহার করি তো এই আর জন্য ফুল মাঝে ভার্সন মাঝে নিতে দেখবা। গেলে হ্যাঁ 400 টাকা পারচেজ করা হ্যাঁ লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলছি, যদি আমরা ফ্রি ব্যবহার করি তো তো এই জন্য মাঝে মাঝে অ্যাড আসবে, দেখবা একটু বিরক্তিকর মনে হবে আর কি, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা আর 2 মিনিট ওয়েট করব, আর সবাই একটু জয়েন করুক, অনেকে ওয়েটিং রুমে আছে। স্যার হ্যাঁ, মেবি বলো। এই মোবাইল আর কম্পিউটারে কোডিং এর এটা একটু আলাদা, তাই না? হুম, আলাদা না ঠিক। ধরো মোবাইলে কিছু সীমাবদ্ধতা আছে, ঠিক আছে, আর কম্পিউটারে হলে সেটা সুবিধা বেশি। জি ধরো স্যার, আমি কম্পিউটারে যখন, বেশি সুবিধা। হ্যাঁ হ্যাঁ, ধরো আমি যখন লিঙ্ক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যখন আমরা লিংক করব তখন একটু মোবাইলে একটু অ্যাপস একটু সমস্যা হবে তখন। যাই হোক, আমরা প্রাথমিক স্যার আমি ধারণা লিংক সংযুক্ত করতে করেছি। পারছি। করতে পারছো না? গুড। আচ্ছা। আর আমাদের আর স্কুলের লিংক দিয়েছি। স্কুলে লিংক দিয়েছো? বাহ, খুবই ভালো করছো। হ্যাঁ লিংকের স্যার। ইটা কি, ট্যাগটা কি বলো তো? স্যার লিংকের একটু ট্যাগটা কি? দেখতে হবে। আচ্ছা, ঠিক আছে। ওটা কি অ্যাঙ্কর ট্যাগ স্যার বলা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অথবা ওটা অ্যাঙ্কর ট্যাগ, এ AHREF অ্যাট্রিবিউটস হিসেবে ওটা থাকবে। আচ্ছা, যাই হোক, আমরা ওটা নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকে আমরা শুরু করি তাহলে, ঠিক আছে?
দেখো আমি আজকে হচ্ছে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, বিনোদন ও আইসিটি আর ডিজিটাল বাংলাদেশ। তো এই ক্ষেত্রে আমরা দুইটা টপিক শেষ করে তাহলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে আজকের মতো। দেখা দেখা যাচ্ছে সবার? দেখো তো। হ্যাঁ স্যার। ওকে, তাহলে জি অথই। স্যার। হ্যাঁ অথই, তুমি শুরু হ্যাঁ থেকে স্যার। পড়ো তো। জি স্যার। ওকে। বিনোদন ও আইসিটি এখান থেকে। ঠিক বিনোদন আছে। ও আইসিটি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের সাথে বিনোদনের জগতে একটা নতুন দিক উন্মোচিত হয়েছে। এটি ঘটেছে দুই ভাবে। প্রথমত, বিনোদনটি কিভাবে মানুষ গ্রহণ করবে সেই প্রক্রিয়াটিতে একটা মৌলিক পরিবর্তন হয়েছে। দ্বিতীয়ত, বিনোদনের ভিন্ন ভিন্ন মাধ্যমগুলোতে একটা গুণগত পরিবর্তন হয়েছে। হুম। দেখা যাক বিনোদন গ্রহণের প্রক্রিয়ায় পরিবর্তনটি কিভাবে ঘটেছে। একটা সময় ছিল যখন বিনোদনের জন্য মানুষকে ঘরের বাইরে যেতে হতো। সিনেমা দেখতে হলে সিনেমা হলে যেতে হতো, খেলা দেখতে হলে খেলার মাঠে যেতে হতো, গান শুনতে হলে গানের জলসায় যেতে হতো। এখন এই ধরনের বিনোদনের জন্য মানুষের আর ঘর থেকে বের হতে হয় না। প্রথমে রেডিও, তারপর টেলিভিশন এসেছে, তারপর এসেছে কম্পিউটার। একসময় হ্যাঁ কম্পিউটার হ্যাঁ, সংযুক্ত একটু হয়েছে থামো। ইন্টারনেটের হ্যাঁ সাথে। অথই, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় জানা দরকার। তোমরা হয়তো জানো না, তোমরা হচ্ছে এখন কম্পিউটার জগতেই মানে তোমরা আছো, ঠিক আছে? তো আমি হচ্ছে যখন পড়াশোনা করি বা আমি হচ্ছে ধরো এই বিনোদন, আমাদের বিনোদন ছিল হচ্ছে খেলার মাঠ। আমরা পড়াশোনা শেষ করে, ঠিক আছে, খেলার মাঠে চলে যেতাম, ধরো বিকেল হলে বা অন্য যে কোনো সময়। আর এখন কিন্তু এই যুগটাই চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু মানুষ আর বাইরে যেতে হয় না। এবং আগে আমাদের আরেকটা বিনোদন ছিল, ঠিক সেটা হচ্ছে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। এটাও কিন্তু একটা বিনোদন। আর এই বিনোদনটা এখন খুবই কমে গেছে, কারণ হচ্ছে হাতের কাছে মোবাইল আছে, সারাক্ষণ মোবাইল নিয়ে যদি কোনো বিনোদনের প্রয়োজন হয় তাহলে মোবাইল থেকে আমরা সেই বিনোদনটা নিতে পারি, ঠিক আছে? তো শুরুতে প্রথমে আসলো রেডিও, তারপরে হচ্ছে টেলিভিশন। টেলিভিশনটাও কিন্তু শুধুমাত্র শহরেই বেশি ছিল। গ্রামে আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম, গ্রামে তো আমাদের পুরো গ্রামে মাত্র দুইটা টেলিভিশন ছিল। বুঝতে পারছো? আমি যখন ক্লাস 5 বা 6-এ পড়ি ওই সময়। আর এখন তো টেলিভিশন সবার কাছে আছে। এবং এবং কি এই ডিশ যে লাইনটা, এই লাইনটাও কিন্তু গ্রামে ছিল না তখন। একটা চ্যানেল ছিল, সেটা হচ্ছে বিটিভি ছিল। আর ওই বিটিভিতে সপ্তাহে একদিন অর্থাৎ শুক্রবারে একটা সিনেমা হতো বিটিভি থেকে। তো ওই সিনেমা দেখার জন্য মানুষ কিন্তু সারা সপ্তাহ ওয়েট করতো, ঠিক আছে, ওই সময় ফ্রি থাকার জন্য। আর এখন কিন্তু ইচ্ছা করলে যে কোনো সময় আমরা মোবাইলে যে কোনো মুভি দেখতে পারি, নাটক দেখতে পারি, ঠিক আছে? তাহলে এই যে বিনোদনের ধরনটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, তারপরে থেকে পড়ো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ অথয়। আমরা আবিষ্কার করেছি একজন মানুষ চার দেয়ালের ভেতরে আবদ্ধ থেকেই পৃথিবীর প্রায় সব ধরনের বিনোদন উপভোগ করতে পারে। প্রথম যখন কম্পিউটার আবিষ্কার হয়েছিল তখন তার মূল কাজ ছিল কম্পিউট বা হিসাব করা। শুধু বড় বড় প্রতিষ্ঠান বা সরকার একটা কম্পিউটারের মালিক হতে পারত। প্রযুক্তির উন্নতির সাথে সাথে কম্পিউটার সহজলভ্য হয়ে এসেছে এবং একসময় মানুষ তার নিজের ব্যক্তিগত কাজের জন্য কম্পিউটার ব্যবহার করতে শুরু করেছে। কম্পিউটার যখন শক্তিশালী হয়েছে তখন এটি শুধু লেখালেখি বা হিসাব নিকাশের জন্য ব্যবহৃত না হয়ে ধীরে ধীরে বিনোদনের জন্য ব্যবহৃত হতে শুরু করেছে। আচ্ছা হ্যাঁ, এখন একটু 1 মিনিট এখানে একটা কথা বলে নেই। এখানে একটা দেখো ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, সেটা হচ্ছে প্রথম যখন কম্পিউটার আবিষ্কার হয়েছিল তার মূল কাজ ছিল কি? হিসাব করা। তাহলে একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবা যে কম্পিউটার যে তৈরি করতে হবে আমাদের, তখন একটাই প্রয়োজন ছিল, সেটা হচ্ছে হিসাব করা। আর আমরা কিন্তু এখন অনেক উদ্দেশ্যে এই কম্পিউটার ব্যবহার করি। তাহলে শুরুটা হয়েছিল হিসাব করার জন্য শুধুমাত্র। এই কম্পিউটার আবিষ্কারের মানে চেষ্টা করেছিল বিজ্ঞানীরা ওই সময়, ঠিক আছে? যেটা এই জন্য আমরা যেটাকে বলি হচ্ছে ওই ইঞ্জিন, গণনাকারী ইঞ্জিন বলি আমরা কম্পিউটার প্রথম যখন আবিষ্কার হয়। এখন যেটা আমরা ক্যালকুলেটর হিসেবে চিনি আর কি, ঠিক আছে? তারপরে দেখা যাচ্ছে। জি জি স্যার। হ্যাঁ,
তারপরে পড়ো। এখন সাধারণ মানুষ কম্পিউটারকে সম্ভবত সবচেয়ে বেশি ব্যবহার করে বিনোদনের জন্য। গান, চলচ্চিত্র, আলোকচিত্র সবকিছুই এখন কম্পিউটার দিয়ে করা যায়। তথ্য প্রযুক্তির কারণে বিনোদন গ্রহণের প্রক্রিয়াটিতে যেরকম পরিবর্তন এসেছে, ঠিক সেরকম পরিবর্তন এসেছে বিনোদনের বিষয়গুলোতে। সঙ্গীতকে ডিজিটাল রূপ দেওয়ায় এখন আমরা কম্পিউটারে গান শুনতে পারি। ঠিক একইভাবে আমরা ভিডিও বা চলচ্চিত্র দেখতে পারি। সিডি রম কিংবা ডিভিডি বের হওয়ার পর সেখানে বিশাল পরিমাণের তথ্য রাখা সম্ভবপর হয়েছে। সিনেমা হলে না গিয়ে ঘরে বসে কম্পিউটার কিংবা টেলিভিশনে ডিভিডি থেকে চলচ্চিত্র দেখা এখন খুবই সাধারণ একটা বিষয়। ফাইবার অপটিক নেটওয়ার্ক বসানোর পর দ্রুতগতি ইন্টারনেট সহজলভ্য হতে শুরু করেছে। কাজেই এখন একজনকে আর গান শোনার জন্য কিংবা চলচ্চিত্র দেখার জন্য অডিও সিডি বা ডিভিডির উপর নির্ভর করতে হয় না। ইন্টারনেট ব্যবহার করে সরাসরি গান বা চলচ্চিত্র উপভোগ করা সম্ভব হচ্ছে। শুধু তাই নয়, রেডিও বা টেলিভিশন চ্যানেলগুলো এখন ইন্টারনেট ব্যবহার করে শোনা ও দেখা যায় এবং সেগুলো অনেক সময় রেকর্ড করা থাকে বলে কাউকে আর কোনো কিছুর জন্য নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয় না। যখন যেটি দেখার ইচ্ছে করে তখন সেটা দেখতে পারে। হ্যাঁ, এখন দেখো সেটা পরে এক পড়বো। মিনিট। হ্যাঁ, একটু পরে পড়ো। এখন দেখো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আরেকটা মজার বিষয়, এই যে অডিও সিডি এবং ডিভিডি, তোমরা কি এগুলো দেখো এখন? না সিডি স্যার এখনো দেখি ও স্যার দেখা তো দেখতাম। হয়। হ্যাঁ, তোমরা কি দেখতা এটা? অর্থাৎ দেখবা দোকানে এটা সিডি, অর্থাৎ একটা মুভি দেখবে তো সিডি ভাড়া করে নিয়ে আসতো। এর আগে যখন আমরা হচ্ছে তোমার হচ্ছে কি বলে সিডি ভাড়া করে নিয়ে আসতাম, তখন ক্যাসেট ছিল অনেক। ওই যে এখন গান শোনার ওগুলা মনে হয় দেখো জি নাই তোমরা? স্যার জি স্যার আমি আমার আম্মুর দেখেছি কাছে আছে। দেখেছো? মিস আছে আমাদের না? বাসায় আছে আচ্ছা আমাদের আচ্ছা, বাসায় আমাদের আছে বাসায় আছে মুভির ক্যাসেট। ক্যাসেট গুলো আছে না? গুড। তাহলে দেখো জি ওগুলা কিন্তু স্যার আর আছে এখন আমাদের দেখা কাছে যায় না। ওগুলা কিন্তু ঘুরে ঘুরে আমরা কি করতাম, যখন কোনো সমস্যা দেখা দিত, ধরো চলতো না ঠিক, তখন ওই ফিতাগুলা পরিষ্কার করে আবার ওখানে লাগিয়ে দিতাম। তো এই বিনোদন ধরো ঈদের মধ্যে যখন সবাই একসাথে হতো, তখন এই ডিভিডি সিডি ভাড়া করে আমরা ওগুলো দেখতাম। অর্থাৎ বছরে আমরা হচ্ছে 2 থেকে 5টা মুভি দেখতে পারতাম আর কি, এক বছরে। আর এখন কিন্তু ইচ্ছা করলেই হাতের কাছে যখন খুশি তখনই কিন্তু দেখতে পারো। তাহলে দেখো কতটা পরিবর্তন হয়েছে আমাদের, তাই না? তার আমরা এক বছরে 365টা মুভি দেখে ফেলতে হ্যাঁ পারি। হ্যাঁ হ্যাঁ, দেখতে পারো। হ্যাঁ, অনেকে আছে দেখবা একদিনে 3-4টা মুভি দেখে ফেলতে পারে টেনে টেনে। আরেকটা বিষয় ছিল, দেখো আমরা যখন বিটিভি দেখতাম তখন কিন্তু, বা এখনো যখন টেলিভিশন চ্যানেল দেখি তখন কিন্তু আমাদের অ্যাড দেখতেই হয়, মানে বাধ্য করায়। কিন্তু মোবাইল আসার পরে থেকে কিন্তু এই অ্যাড তুমি ইচ্ছা করলে স্কিপ করতে পারো, তাই না? তাহলে দেখো বিনোদনটা অনেক জি সহজ হয়ে স্যার। গেছে। আচ্ছা, তারপরে পড়ো তথ্য প্রযুক্তি উন্নত হওয়ার পর, এখান থেকে। তথ্য প্রযুক্তি উন্নত হবার পর নতুন কিছু বিনোদনের জন্ম হয়েছে যেটি আগে উপভোগ করা সম্ভব ছিল না। তার একটি হচ্ছে কম্পিউটার গেম। সারা হ্যাঁ পৃথিবীতে এখন কম্পিউটার গেমের বিশাল শিল্প তৈরি হয়েছে এবং নানা ধরনের কম্পিউটার গেমের জন্ম হয়েছে। কম্পিউটার গেমের ব্যাপক জনপ্রিয়তা দেখেই আমরা আন্দাজ করতে পারি এটি বিনোদনের অত্যন্ত সফল একটি মাধ্যম। এর সাফল্যের প্রধান একটি কারণ আসসালামু হচ্ছে আলাইকুম স্যার। এটি ছোট ওয়ালাইকুম শিশু আসসালাম। থেকে প্রাপ্তবয়স্ক একজন মানুষ সবাইকেই তার নিজের রুচি মাফিক আনন্দ দিতে পারে। একজন আরেকজনের সাথে কম্পিউটার গেম খেলতে পারে, কম্পিউটারের সাথে খেলতে পারে, এমনকি নেটওয়ার্ক ব্যবহার করে বাইরের কারোর সাথেও খেলতে পারে। সত্যি কথা বলতে কি, অনেক ক্ষেত্রেই এই বিনোদন উপভোগের তীব্রতা এত বেশি হতে পারে যে সেটি এক ধরনের আসক্তির জন্ম দিতে পারে এবং সে কারণে কম্পিউটার গেম উপভোগ করার ব্যাপারে সারা পৃথিবীতেই সবাইকে সতর্ক থাকার কথা বলা হচ্ছে। হ্যাঁ, এখন তথ্য দেখো প্রযুক্তি আচ্ছা আচ্ছা, বিনোদন এক মিনিট সৃষ্টির অথই এখানে একটু থামো। সেটা হচ্ছে এই যে গেমের বিষয় যখন আসে, গেমটা হতে পারে বিনোদন, বাট এটা বিনোদনের চেয়ে কিন্তু এটা ক্ষতিকর বেশি। কারণ হচ্ছে গেম খেলে মানুষ এখন বিনোদনের চেয়ে এটা আসক্তি হয়ে পড়েছে বেশি। মানে ইচ্ছা করলো যে যদি গেম খেলার কারো আসক্তি হয়ে যায়, তাহলে কিন্তু দেখবা সে সারাক্ষণ গেম খেলতেইছে। তো এই জন্য কিন্তু সারা পৃথিবীতে এই গেমের প্রতি একটু সতর্ক থাকার জন্য বলা হয়েছে। কিন্তু এটা শুনতেছে না মানুষ আর কি। ঠিক আছে, বিশেষ করে যারা বাচ্চা পড়াশোনা করে, স্টুডেন্টরা বিশেষ করে গেম খেলায় বেশি সময় কাটে।
আরেকটা জিনিস মাথায় রাখবা, ধরো তুমি 3 ঘন্টা পড়াশোনা করলা, ঠিক আছে? তো 3 ঘন্টা পড়াশোনার পর যদি ধরো আধা ঘন্টা বা 1 ঘন্টা গেম খেলো, তাহলে আগের যে পড়াশোনাটা তুমি করলা তার 25% তোমার মাথায় থাকবে। কিন্তু গেমটা যদি না খেলতো তাহলে অন্তত 50% সবসময় মনে থাকতো। তো এই যে এই ক্ষতিটা হয়ে যাচ্ছে, এটা কিন্তু আসলে একটা মারাত্মক ক্ষতি। এটা আমাদের যে ইয়ং জেনারেশন সেটাকে কিন্তু আসলে নষ্টের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে? এজন্য তোমাদের প্রতি একটা পরামর্শ হচ্ছে, গেম খেলবা, কম খেলবা, যেটা হচ্ছে এত মনোযোগ সহকারে না যে আমাকে জিততেই হবে, ঠিক আছে? ওখানে কিন্তু একটা স্যার আপনি প্রতিযোগিতা গেম হয়। খেলেন? না, আমি গেম খেলি না, ঠিক আছে? কারণ আমার গেম খেলতে অতটা আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। কারণ হচ্ছে আরেকটা স্যার বিষয় মনে সচেতন রাখবা। নাগরিক। হ্যাঁ, না স্যার সচেতন আমিও না, খেলি ঠিক। না। হ্যাঁ, খেলবা না, কারণ হচ্ছে ওখানে একটা হার জিতের একটা প্রতিযোগিতা হয়, তাই না? কার সাথে বলতো? জাস্ট একটা ডিভাইসের সাথে। তোমাকে জিততেই হবে, এই যে স্যার মনে। মাল্টিপ্লেয়ারেও খেলা যায়? হ্যাঁ, তা তো খেলা যায়, অনেকে একসাথে খেলে, এটা স্যার জুয়া অনেক বলা। সময় অনলাইনেও খেলা যায়। অনলাইনে যেটা খেলে ওটা কিন্তু আসলে জুয়া খেলার মতোই, ঠিক আছে? অনেক টাকা পয়সা লেনদেন হয় এই গেমের জন্য, কিন্তু এটাও কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে? তো তোমাদের প্রতি একটা সাজেশন হচ্ছে, তোমরা গেম খেলবা কিন্তু ওই টাইপের অনেক বড় ধরনের গেম খেলবা না। খেলো ওই যে সাপের গেম আছে ছোট ছোট, এগুলো খেলবা, ঠিক আছে? যেটাই এত ব্রেন খরচ হয় না। তো এখনই তোমাদের এইটা মাথায় রাখতে হবে, যেহেতু ক্লাস 9-এ পড়ো, 9, 10, 11, 12, অর্থাৎ এই 4টা বছর তোমাদেরকে স্যার গেম খেলার মাধ্যমে তো ফ্রিল্যান্সিংও করা যাইতে পারে। ফ্রিল্যান্সিং করা যেতে পারে, কিন্তু আসলে ওই ফ্রিল্যান্সিংটা ভালো না, ঠিক আছে? যেটা এটা মানুষের কি উপকারে আসে না সেই ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিং করা তোমাদের দরকার নেই, ঠিক আছে? আমি কি বোঝাতে পারছি? ফ্রিল্যান্সিং হচ্ছে অনলাইনে টাকা আয় করা। হ্যাঁ, অনলাইনে টাকা আউট। আয় করা। এখন তুমি হ্যাঁ গেম তুমি খেললা, করো, তুমি আমাদের যে, তো ইয়ার নেই। এই শোনো, তুমি যে গেম খেলে টাকা ইনকাম করবা, তাহলে সে এটা কোনো যুক্তিসঙ্গত কথা হলো? তুমি বলো তো, কারণ নো হচ্ছে এটা স্যার। কিন্তু জুয়ার মতো। এখন তুমি কি জুয়া খেলা পছন্দ করো? তা পছন্দ নো করবো না স্যার। কিন্তু। সো গেম খেলে নেভার। টাকা ইনকাম করার এটা কিন্তু এই পেশাটা আমার কাছে পছন্দ নয়, ঠিক আছে? কারণ জুয়া খেলা যা, এই গেম খেলে টাকা ইনকাম করা সেম, একই পলিসি। জাস্ট হচ্ছে ঘরের ভিতর, আর জুয়া অনেক সময় স্যার আমাদের ক্যাসিনোতে কাছে গিয়ে খেলে। কম্পিউটার থাকলেও কম্পিউটারে গেম খেলি না। হ্যাঁ হ্যাঁ, গুড, এটাই মনে রাখবা সবসময়। গেমের পরিবর্তে তোমরা হচ্ছে তথ্য প্রযুক্তির বিভিন্ন বিষয় জানবা। যেমন তুমি যদি ইউটিউব চালাও, ইউটিউবে দেখবা, তুমি ক্লাস 9-এ পড়ো, ঠিক আছে, বাট অনেক সুন্দর সুন্দর বই আছে। জি স্যার, আমি রহস্যময় জিনিসপত্র আর দেখি। ইউটিউবে তো গেমও দেখা। আরেকটা জিনিস তোমাদের সাজেশন থাকবে, তোমরা হচ্ছে বিভিন্ন দেশ সম্পর্কে জানার চেষ্টা করবা। ইউটিউবে দেখবা, ইউটিউব যখন চালাও তোমরা, ধরো তুমি আমেরিকার কালচার, আমেরিকার দেশ, এই সম্পর্কে তুমি জানার চেষ্টা করো, স্যার অর্থাৎ আমার জেনারেল জানতে নলেজ। খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, অজানা জিনিস সবসময় আমি কিন্তু বিভিন্ন জানতে ভালো লাগে। দেশের নিয়ে সার্চ দিই অনেক সময়। হ্যাঁ হ্যাঁ, গুড, স্যার এই আমি চেষ্টা করবে। রহস্যময় জিনিস দিয়ে, যেমন বিভিন্ন মহাবিশ্বের জিনিসপত্র দিয়ে করি। হ্যাঁ, আরেকটা জিনিস তোমরা করতে পারো সেখানে, সেটা হচ্ছে তোমার হচ্ছে বিজ্ঞানিক কোনো জিনিস তোমরা দেখতে পারো, কোনো প্র্যাকটিক্যাল দেখতে পারো। ধরো আহ, বিমান, বিমানের যে ডিভাইস, এখানে কি কিভাবে কাজ করে সেগুলো তোমরা দেখতে পারো। এই ধরনের নতুনত্ব যে বিষয়গুলো আছে সেগুলো তোমরা দেখবা, ওকে? তাহলে তোমাদের জ্ঞানের পরিসীমা কিন্তু অনেক বৃদ্ধি পাবে, এবং এটা পরবর্তীতে অনেক কাজে লাগবে। তারপরে তোমরা হচ্ছে ইংরেজি প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে, এখান থেকে। তো তোমরা যদি ভালো কাজে ব্যবহার করো তাহলে কিন্তু কম্পিউটার অনেক বেশি উপকারী, ওকে? আগে ধরো একটা গবেষণাপত্র লিখতে গেলে ধরো অনেক টাকা খরচ হতো, অনেক বই পুস্তক লাইব্রেরি থেকে কিনতে হতো, বই ঘাটাঘাটি করতে হতো। কিন্তু এখন কি হয় সেটা, এখন আমি কম্পিউটারে হাজার হাজার বইয়ের রয়েছে, মানে কম্পিউটার একটা লাইব্রেরি, সহজ কথা। তো তুমি যে কোনো বই সার্চ দিলে সেখানে চলে আসবে, ওকে? তারপরে থেকে পড়ো, হ্যাঁ? জি মাথায় স্যার। হ্যাঁ, শুরু করো। তথ্য প্রযুক্তি বিনোদন সৃষ্টির ব্যাপারেও এক ধরনের বড় ভূমিকা রেখেছে। অ্যানিমেশন বা কার্টুন তৈরি করা এক সময় অনেক কঠিন একটা বিষয় ছিল। তথ্য প্রযুক্তি এবং শক্তিশালী কম্পিউটারের কারণে এখন এটি অনেক সহজ হয়ে গেছে। শুধু তাই নয়, সৃষ্টিশীল মানুষের সৃজনশীলতার কারণে সম্পূর্ণ নতুন এক ধরনের ব্যাপার ঘটতে শুরু করেছে। সত্যিকারের অভিনেতা অভিনেত্রী ছাড়াই গ্রাফিক্স নির্ভর চলচ্চিত্রের ডিজিটাল অভিনেতা অভিনেত্রীর জন্ম হতে শুরু করেছে। বিখ্যাত ব্যবসা সফল চলচ্চিত্রে কাল্পনিক প্রাণী ডাইনোসর
কিংবা ভিন্ন জগতের প্রাণী তৈরি করার জন্য শক্তিশালী কম্পিউটার ব্যবহার করা এখন অত্যন্ত সাধারণ একটি বিষয়। এক কথায় আমরা বলতে পারি কম্পিউটার কারণে তথ্য প্রযুক্তির কারণে শুধু যে নতুন নতুন বিনোদনের জন্ম দিচ্ছে তা নয়, সেই বিনোদনগুলো এখন একেবারে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, এটি মাত্র শুরু। ভবিষ্যতে আইসিটি নির্ভর বিনোদন কোন পর্যায়ে যাবে সেটি কল্পনা করা অসম্ভব। আচ্ছা, এখানে থামো একটা জিনিস, তোমরা কি 2D আর 3D মুভি সম্পর্কে আইডিয়া আছে তোমাদের? 2D কি 3D জি কি স্যার, কি জি বলো স্যার তো? আছে। হ্যাঁ, 2D কাকে বলে? জি স্যার আছে। স্যার দ্বিমাত্রিক 2D মানে হলো 2 ডাইমেনশনাল বা হ্যাঁ, দ্বিমাত্রিক, আর আর 3D হচ্ছে 3D 3 ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক। হ্যাঁ, এখন পার্থক্যটা কি? এটা তো সংজ্ঞায় পার্থক্য, থিওরিটিক্যাল পার্থক্য বললা, বাস্তবে পার্থক্যটা কি আসলে? তাহলে কি পার্থক্য? 2D এবং 3D। মনে হয় গ্রাফিক্সের কিছু স্যার হবে। 3D আরো বেশি বাস্তব দেখতে, মানে আসলের মতো হ্যাঁ, মনে গ্রাফিক্সটা হয়, হ্যাঁ, কিন্তু আরো বেশি 2D ভালো তেমন না। এবং আরো বেশি দেখতে সুন্দর জীবন্ত মনে 3D হয় অনেক এরকম কিছু। আলোগ্রাহী হয়। হ্যাঁ, গুড। অর্থাৎ আমি যদি এরকম একটা এক্সাম্পল দেই, ধরো তুমি একটা ছবি পাঠালা, আমি ছবিটা তো দেখলাম, সেই ছবিটা, তোমার ছবিতে 2 ডাইমেনশন, অর্থাৎ যার দুইটা অক্ষ আছে, এক্স ও ওয়াই, ওকে। আর যেই ছবিটার 3টা অক্ষ আছে, এক্স ওয়াই এবং জেড, জেডটা কিন্তু ভিতরের দিকে থাকে একটু। এখন অর্থাৎ আমরা বাস্তবে যেটা দেখি, ধরো তোমার সাথে দেখা হলো, তোমাকে আমি দেখলাম, তাহলে তোমাকে আমি 3D অ্যাঙ্গেলে দেখছি, অর্থাৎ 3টা অক্ষের সাপেক্ষে তোমাকে দেখতে পাচ্ছি। কিন্তু যখন তুমি একটা ক্যামেরায় ছবি তুলে পাঠাবা, সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল, অর্থাৎ 2 অক্ষে তোমাকে দেখতেছি। এই জন্য দেখবা এখন যে মুভিগুলা বের হচ্ছে, বিশেষ করে অ্যানিমেশনের যে মুভিগুলা, সেগুলা কিন্তু 3D, ঠিক আছে? 3D মুভিটা এরকম, ঠিক ধরো একটা বাঘের ছবি দেখাচ্ছে, বাঘটা জঙ্গলের মধ্যে আছে, ধরো তোমার সামনে বিশাল একটা পর্দা, তো বাঘটা যখন এগিয়ে আসতেছে, তখন যদি 3D হয়, তখন অটোমেটিক তোমার কাছে মনে হবে আমি বাঘের সামনে আছি বা এই বনের মধ্যে আছি, যদি সেইটা 3D হয়। আর 2D হলে তুমি জি কিন্তু বুঝতে স্যার। পারবা যে এটা 2D, এটা একটা ছবি। তাহলে বাস্তবে হচ্ছে এটাই হলো পার্থক্য। তো স্যার বাংলাদেশেও 3D তে বেশি ভালোভাবে বোঝা যায়, আর হ্যাঁ, 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 2D তে অত ভালোভাবে বোঝা যায় না। যে ছবির মতোই মনে হয়। হ্যাঁ, বলো। স্যার 4D তে 4D এক্স ওয়াই জেড, তাই তো? 4D, 4D এর কথা বলতেছো? 4D তো না। 4D বলে জি স্যার, এখন 4D নিয়ে 4D 5D এরকম হ্যাঁ, বের হ্যাঁ, হয়। বের হয় 4D নিয়ে। এখন আমরা বাস্তবে আসলে এটা অ্যানালাইসিস করতেছি। 4D সম্পর্কে বোঝাতে গেলে আরেকটা অক্ষের সাপেক্ষে বোঝাতে হবে, সেটা অন্য আলোচনা। ওটাতে কেমন দেখতে হয়? ওটা তো আরো বেশি ভালো দেখা যাবে, ঠিক আছে? ওটা আরো অনেক বেশি ভালো দেখা যাবে। স্যার আচ্ছা, এখানে হ্যাঁ, বলেছে না যে অ্যানিমেশন বা কার্টুন তৈরি করা একসময় অনেক কঠিন একটা বিষয় ছিল। হ্যাঁ, হ্যাঁ, আগে একটা 1 সেকেন্ডের একটা চিত্র তৈরি করতে 26টা ছবি আঁকা লাগতো। হ্যাঁ, অবশ্যই সেটা অনেক তুলনা। তুমি এখন পড়ো তো ডিজিটাল বাংলাদেশ। ওকে স্যার। বর্তমান ডিজিটাল বাংলাদেশ, বর্তমান সরকার প্রথমবারের মতো 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার একটি পরিকল্পনা গ্রহণ করে। একটা রক্তক্ষয়ী যুদ্ধের ভেতর দিয়ে 1971 সালে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। 2021 সালে তার অর্ধশতাব্দী পূর্ণ হবে এবং সে কারণে এই সময়ের ভেতরে আমাদের প্রিয় মাতৃভূমিকে একটি বিশেষ জায়গায় নেওয়ার একটি স্বপ্ন আমাদের সবাইকে স্পর্শ করেছিল। তাই ডিজিটাল বাংলাদেশ কথাটি শুধু একটি কথা হয়ে থাকেনি, এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এই দেশের সরকার এবং সাধারণ মানুষ সবাই একটি বড় উদ্যোগ নিয়েছে। প্রথমেই আমাদের জানা দরকার অ্যানালগ ও ডিজিটাল কথাটি দিয়ে আমরা কি বোঝাই। পরিবর্তনশীল বিচ্ছিন্ন ডাটাকে যখন সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে অ্যানালগ সংকেত বলে। উদাহরণস্বরূপ আমাদের দৈনন্দিন জীবনে তাপমাত্রার কথা ধরা যাক। দিনের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তাপমাত্রা অনুভূত হয়। এই তাপমাত্রাকে যখন সংকেত রূপে প্রকাশ করি তখন তাকে অ্যানালগ সংকেত বলি। অ্যানালগ সংকেতের সাহায্যে আমরা নির্ভুল এবং সূক্ষ্ম তথ্য পাই না, প্রাপ্ত মানের তারতম্য থাকে। এই অ্যানালগ সংকেতকে নির্দিষ্ট পদ্ধতিতে দুইটি অবস্থার মাধ্যমে প্রকাশ করা হয়। এই অবস্থাগুলোকে অঙ্কের মাধ্যমে প্রকাশ করার ফলে অ্যানালগ সংকেতের তুলনায় আরো নির্ভুল এবং
সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর তথ্য পাওয়া যায়। আচ্ছা, 1 মিনিট এখানে থামো। আমাদের এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিকস আছে, সেটা হচ্ছে ডিজিটাল সংকেত এবং অ্যানালগ সংকেত। এই শব্দ দুইটা কি এর আগে তোমরা পড়ছো কখনো? ক্লাস 8 এ বিজ্ঞান বইয়ে ছিল মনে হয়, তোমাদের কি ছিল? সংকেত দুই ধরনের, একটা হচ্ছে ছিল না। হ্যাঁ, সংকেত দুই ধরনের হচ্ছে, একটা হচ্ছে অ্যানালগ সংকেত আর একটা হচ্ছে ডিজিটাল সংকেত। ঠিক আছে? তো বিজ্ঞানে যদি পড়ে থাকো তাহলে আমি একটু বুঝালেই বুঝবা। আমি দেখো এটা স্টপ করে দিয়ে আমি হোয়াইট বোর্ড নিচ্ছি সংকেতটা বোঝানোর জন্য আর কি। দেখো সংকেত হচ্ছে কয় ধরনের? দুই ধরনের। সংকেত দুই ধরনের, একটা হচ্ছে অ্যানালগ আর একটা হচ্ছে ডিজিটাল। অ্যানালগ সংকেত আর হচ্ছে ডিজিটাল সংকেত। ডিজিটাল সংকেত, ওকে। এখন দেখো অ্যানালগটা হচ্ছে কি, অ্যানালগ সংকেতটা দেখতে হচ্ছে এরকম। এরকম, হ্যাঁ। আর ডিজিটাল সংকেতটা হচ্ছে এরকম। দেখতে পাচ্ছ তোমরা সবাই? জি স্যার, স্যার দেখা ডিজিটাল যাচ্ছে এখানে কি স্যার। দাঁত আসতেছে? এটা দেখো ডিজিটাল আর এটা হচ্ছে অ্যানালগ, ওকে। এটা হচ্ছে অ্যানালগ। এই সংকেতটা এইভাবে যাচ্ছে, অ্যানালগ সংকেতটা এইভাবে চলে যায়। আর ডিজিটাল হচ্ছে ধরো এই যে বিচ্ছিন্ন, যেমন এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। তাহলে এই আকারে যায়, অর্থাৎ আমরা 0 1 কে ডিজিটাল সংকেত বলে থাকি। 0 1 0 1 এটা কিন্তু একটা সংকেত। এই সংকেতটা হচ্ছে আমরা বলি ডিজিটাল সংকেত। তাহলে ডিজিটাল সংকেতের কয়টা অবস্থা থাকতে পারে একজন বলো তো? ডিজিটাল সংকেতের অবস্থা কয়টা? দুইটা। গুড। দুইটা। হ্যাঁ, কি? 0 আর 1। 0 আর 1, হ্যাঁ গুড। এটা মনে রাখবা যে স্যার ডিজিটাল 0 1 তো কম্পিউটার ভাষাও। হ্যাঁ, এই জন্য এই জি স্যার। কম্পিউটারের ভাষাটা হচ্ছে জাস্ট সংকেত। এখন এই 0 1টাকে কি বলে আসলে? বিদ্যুতের ক্ষেত্রে আমরা বলি যদি বিদ্যুতের উপস্থিতি থাকে তাহলে সেটাকে আমরা বলি 1, আর যদি বিদ্যুতের অনুপস্থিতি থাকে সেটাকে বলি 0। তাহলে উপস্থিত বিদ্যুৎ থাকলো সেটা হচ্ছে 1, আর বিদ্যুৎ নাই, হ্যাঁ, আর নাই সেটা হলো 0। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি না এটা হচ্ছে অন আর এটা হচ্ছে অফ। এটা কি? অফ। তাহলে অন হচ্ছে, হ্যাঁ গুড, অন হচ্ছে 1 আর অফ থাকলে সেটা হচ্ছে 0। তাহলে এইটা হচ্ছে ডিজিটাল সংকেত। অর্থাৎ ডিজিটাল সংকেতে দুইটা অবস্থা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তাহলে এটাকে আমরা বলতে পারি দুইটা ডিজিট দিয়ে এই ডিজিটাল সংকেতকে প্রকাশ করা হয়। আর অ্যানালগ, তাহলে আমরা এখন দেখো আগে যে, এখনো অনেক মানুষ কিন্তু অ্যানালগ ঘড়ি ইউজ করে, হাতের যে ঘড়িটা ম্যাক্সিমামই কিন্তু এখন অ্যানালগ ঘড়ি ইউজ করে, এখনো আছে, তাই না? অর্থাৎ এই যে ঘড়ির কাঁটা এরকম করে এই ঘুরতেছে, দেখো এরকম করে ঘুরতেছে। এখন এই ঘড়ির কাঁটাটা হ্যাঁ 360 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন খেয়াল করো এইখানে দেখো এই যে এরকম, এই যে এটা এইটুকু অর্ধেক, চিন্তা করো এটুকু হচ্ছে অর্ধেক 360 ডিগ্রি, এই পুরোটা হচ্ছে 360 ডিগ্রি। এই যে এখানে যে ঘুরতেছে এই পুরো ডিগ্রি হচ্ছে 360। এখন আমরা বলতে পারি যে এই যে এখানে একটা কার্ভ দেখতেছো এটুকু হচ্ছে 90 ডিগ্রি, আর এইখানে যে কার্ভটা দেখতেছো এটুকু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই দুইটা মিলে এটা এখানে যখন নিয়ে আসলা তখন সেটা কি হলো? 360 ডিগ্রি হলো। অর্থাৎ এখান থেকে একটা ধরো কণা যে সংকেতটা বহন করতেছে সে ঘুরে ঘুরে আবার এখানে ফিরে আসলো, তাহলে সে কি করলো? প্রায় 360 ডিগ্রি অতিক্রম করে আবার এখানে চলে আসলো। তাহলে এই যে সংকেতটা এটাকে আমরা বলি অ্যানালগ সংকেত। এখন একটা জিনিস দেখো, আমরা যে কম্পিউটারে ধরো তথ্য পাঠাই, এটা ধরো একটা মোবাইল, আবার এখানে একটা মোবাইল, ধরো তুমি একটা মেসেজ পাঠালা, খেয়াল করো, তাহলে এই মেসেজটা কিন্তু এই বাতাসে যখন যায় তখন কিন্তু অ্যানালগ হয়ে যায়। কি হয়ে যায়? অ্যানালগ সংকেত হয়ে যায়। আবার অ্যানালগ সংকেত। হ্যাঁ হ্যাঁ,
আর কম্পিউটারের মধ্যে বা মোবাইলের মধ্যে যে সংকেতগুলো থাকে সেটা কিন্তু 0 1-ই থাকে। সেটা কি? ডিজিটাল সংকেত। অর্থাৎ আমরা যে কোনো ডিভাইসের মধ্যে যে সংকেতটা ব্যবহার করি সেটা কিন্তু 0 1। তার মানে হচ্ছে কি, যখন তুমি এই সংকেতটা নেটওয়ার্ক অর্থাৎ বাতাসের মধ্য দিয়ে চলাচল করে তখন সেটা কিন্তু ওই বাতাসের যে কণা আছে, বায়ুর যে কণা, সেই কণার মাধ্যমে কিন্তু তোমার সংকেতটা একটা কণা থেকে আরেকটা কণায় চলে যাচ্ছে। ঠিক আছে? সেই সংকেতটা হচ্ছে অ্যানালগ। এই যেমন আমি ধরো কথা বলতেছি তোমাদের সাথে, তাহলে এখানে কিন্তু তার নেই, তার আছে? তার নেই কিন্তু কোনো। তাহলে নো এই যে, স্যার। তাহলে এটা কিন্তু বায়ুর মাধ্যমেই তোমাদের কাছে আমার কথাটা যাচ্ছে। আবার যাওয়ার পর তোমাদের যে ল্যাপটপ বা মোবাইল যেটা আছে, যে ডিভাইসটা আছে, সেই ডিভাইসে এটা কিন্তু ভিতরে ঢোকার সাথে সাথে সেই সংকেতটা হয়ে গেল ডিজিটাল সংকেত। তাহলে সংকেত দুই প্রকার, একটা হচ্ছে অ্যানালগ সংকেত আর একটা কি? ডিজিটাল সংকেত। অ্যানালগ সংকেত এরকম, আর ডিজিটাল সংকেত বিচ্ছিন্ন অর্থাৎ 0 1 0 1, এটা হচ্ছে ডিজিটাল সংকেত। এই সংকেতটাকেই কম্পিউটারের ভাষা বলা হয় এবং একে বলা হয় মেশিন ভাষা। তাহলে মেশিন ভাষা হচ্ছে 0 1, খেয়াল করো। 0 1। হ্যাঁ 0 1। মেশিন ভাষা কেন বলা হয়েছে? কারণ যে কোনো, শুধু কম্পিউটার না, মেশিন কিন্তু শুধু কম্পিউটার বোঝায় না, একটা মোবাইলও বোঝাতে পারে, খেয়াল করো। তারপরে ধরো যে কোনো একটা সার্কিট, সেটাও বোঝাতে পারে। তাহলে তাদের যে ভাষা, ল্যাপটপ। হ্যাঁ তাদের যে ভাষা, সে ল্যাপটপ, হ্যাঁ সেটা হচ্ছে 0 1। যেমন একটা, আমি যদি বলি যে ফ্যানের ভাষা কি, কোনো একটা ফ্যানকে যদি বলো প্লিজ স্টপ, ফ্যানটা কি থামবে? ফ্যানটা কিন্তু থামবে নো না। স্যার। নো নো স্যার। স্যার। আচ্ছা এক মিনিট, নো স্যার। সকালে ব্রেকফাস্ট করছি। আপু কিছু খায় না, বলা যায় বাবা হ্যাঁ মা এই এখন কেউ বুঝতে একজন পেরেছো? মিউট করনি। ক্লাস শেষ হলে এই তো কফি মিউট বানাই করো একটু, ব্ল্যাক। যে কথা বলতেছো। আচ্ছা এটা স্টপ করি, আমরা এটা শেষ করব। তোমরা হচ্ছে, হ্যাঁ এখন পড়ো, তুলো না। পড়বো? হ্যাঁ হ্যাঁ পড়ো, এটা শেষ করবা। জি স্যার। ডিজিটের মাধ্যমে সংকেত প্রকাশের জন্য ব্যবহৃত এই ধরনের সংকেতকে ডিজিটাল সংকেত বলা হয়। যেমন ধরো, কাঁটাযুক্ত ঘড়ি অ্যানালগ সংকেত প্রদর্শন করে, পক্ষান্তরে কাঁটাবিহীন ঘড়ি ডিজিটাল সংকেত প্রদর্শন করে। তবে ডিজিটাল বাংলাদেশ কথাটি শুধু একটি কম্পিউটার প্রস্তুত দেশ হিসেবে ব্যবহার করা হয়নি, এটি আরো অনেক ব্যাপক। ডিজিটাল বাংলাদেশ বলতে আসলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে গড়ে তোলা আধুনিক বাংলাদেশ বোঝানো হয়। সব ধরনের প্রযুক্তি ব্যবহার করে এই দেশের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং দারিদ্র্য মোচনের অঙ্গীকার বাস্তবায়ন হচ্ছে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের পুরাতন মানসিকতার পরিবর্তন করে ইতিবাচক বাস্তবতা এবং উদ্ভাবনী চিন্তা করা খুব জরুরি। ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশের পেছনের মূল কথাটি হচ্ছে দেশের মানুষের জন্য গণতন্ত্র, মানবাধিকার, স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং সুবিচার নিশ্চিত করা এবং সেগুলোর জন্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা। তার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে সকল শ্রেণীর সব ধরনের মানুষের জীবনের মান উন্নয়ন। ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার 4টি সুনির্দিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়েছে। সেগুলো হলো মানব সম্পদ উন্নয়ন, জনগণের সম্পৃক্ততা, সিভিল সার্ভিস এবং দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার। পৃথিবীর অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশ তথ্য প্রযুক্তির প্রসারে কাজটি শুরু করেছে দেরিতে, তাই অনেক দেশের তুলনায় বাংলাদেশ যথেষ্ট পিছিয়ে আছে। অতীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব যথাযথভাবে উপলব্ধি না করলেও বর্তমানে এটি অত্যন্ত গুরুত্ব পাচ্ছে। সাবমেরিন ক্যাবেলের সাথে যুক্ত হওয়ায় আমাদের দেশে এখন দ্রুত গতির ইন্টারনেট সংযোগ প্রদান সম্ভব হচ্ছে। প্রযুক্তির প্রসারের একটি সুন্দর দিক রয়েছে। কোনো দেশ বা জাতির একটি নির্দিষ্ট প্রযুক্তিতে পিছিয়ে থাকলে সবসময়ই তাদের পিছিয়ে থাকতে হয় না, বড় বড় লাফ দিয়ে লিপফ্রগ অন্যদের ধরে ফেলা যায়। তাই এক বাংলাদেশ মিনিট তার কথা সর্বস্ব বলো না একটু, এইখানে এইটা মনে রাখো, তাই লিপফ্রগ। লিপফ্রগ মানে কি? হ্যাঁ বড় বড় লাফ দিয়ে অন্যদের ধরে ফেলা, এটা ইংরেজি শব্দ, ফ্রেজ এটা। লিপফ্রগ মানে হচ্ছে বড় বড় লাফ দিয়ে অন্যদের ধরে ফেলা, এটাকে লিপফ্রগ বলে। এটা কিন্তু এমসিকিউ আসে পরীক্ষায়, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট, এটা হাইলাইটস করে রাখো তোমরা, যে বড় বড় লাফ দেওয়া, এটাই হচ্ছে লিপফ্রগ। ওকে,
তাই স্যার বাংলাদেশ সাবমারিনের ব্যাপারটা একটু বুঝলাম না, এটা বুঝাবেন? আচ্ছা, সাবমেরিন কেবলের সাথে যুক্ত হওয়ায় আমাদের দেশে এখন দ্রুত গতির ইন্টারনেট সংযোগ প্রদান করা সম্ভব হয়েছে। সাবমেরিন বলতে কেবল স্যার আমাদের এটা অপটিক্যাল আমাদের ফাইবার হ্যাঁ হ্যাঁ সাবমেরিনের মাধ্যমে আনে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ আমাদের দেশে ধরো এই সাবমেরিন কেবলটা অনেক আগে থেকেই এই বঙ্গোপসাগর আছে না, কক্সবাজার বা বঙ্গোপসাগর, তার তলদেশ দিয়ে একটা কেবল চলে গেছে, যেই কেবলটা বিভিন্ন দেশে, ঠিক আছে, ইন্টারনেট ধরো আমি এখানে আমেরিকা থেকে একটা ইন্টারনেটের যে সংযোগ হচ্ছে, সেই সংযোগটা করেছে কিভাবে। আসলে আমরা যখন নেটওয়ার্ক চ্যাপ্টার পড়বো, এই বইয়ের মধ্যে আছে তোমাদের নেটওয়ার্ক অধ্যায় বা স্যার ক্লাস স্যাটেলাইট 8 ছিল। দিয়েও তো হয় না? হ্যাঁ, স্যাটেলাইট দিয়েও হয়, সাবমেরিন কেবল দিয়েও হয়, ইচ্ছা মতো, কিন্তু সাবমেরিন কেবল দিয়ে বেশি দ্রুত হয়, কারণ এই স্পিডটা ভালো পাওয়া যায়। আমাদের সাথে কিন্তু সাবমেরিন কেবল আগে যুক্ত ছিল না, ঠিক আছে, তো যদিও বঙ্গোপসাগরের ওখান দিয়ে গেছে, আমাদের সাথে যুক্ত ছিল না। তো আমরা কিন্তু হয়তো 20 বছর না 15 বছর মেবি হয়েছে এই সাবমেরিন কেবলের সাথে যুক্ত হয়েছি। এর ফলে কি হয়েছে, তা আমাদের যে এখন তোমরা যে নেটের স্পিড পাচ্ছ, এটার একমাত্র কারণ হচ্ছে কিন্তু এই সাবমেরিন কেবল, বুঝতে পারছো? এই কেবল থেকে আমরা কিন্তু বাংলাদেশ সরকার সেই নেট কানেক্টটা আমাদের দেশের যারা জনগণ তাদেরকে কিন্তু সেই সুবিধাটা দিচ্ছে। এখন এই সাবমেরিন কেবল থেকে আমরা এই অপটিক ফাইবার কেবল একটু পরে পড়বো। তো এটা হচ্ছে তোমাদেরকে আরো আরো ভালো ব্যাপক ভাবে বোঝানোর জন্য আমরা হচ্ছে আরেকটা ক্লাসই দরকার হবে, সেটা নেটওয়ার্ক ক্লাস। তো এখন এটা এটুকুই জেনে রাখো যে সাবমেরিন স্যার কেবল বৃহস্পতিবারে কি ক্লাস হবে? আমি জানিয়ে দেবো তোমাদের, ওকে? এখন পরবর্তী ওকে স্যার। উপর, হ্যাঁ, স্যার সরকারের আমার আরো কিছু বলার ছিল। হ্যাঁ বলো। স্যার আপনি যে কোডিংটা শিখিয়েছেন প্লাস মানে এইচডব্লিউ হিসেবে আপনাকে মানে হ্যাঁ, দেখাতে বলেছেন, আমি ইনবক্সে আপনাকে দিয়েছি, আপনি চেক করেননি। তাহলে মনে হয় আমি পাইনি, সম্ভবত পাইনি বলতে তোমার সাথে কি আমার অ্যাড আছে? তোমার নাম কি বলো তো একটু। জান্নাতুল ফেরদৌস লামিয়া। লামিয়া, আচ্ছা লামিয়া, তোমার ফেসবুক আইডির নামটা কি ওখানে? লামিয়া ইসলাম নাকি জান্নাতুল না ফেরদৌস? স্যার না, আমার জান্নাতুল ফেরদৌস লামিয়া। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো নি, একটু পরে দেখতেছি। ওকে, তুলনা পড়ো, শেষ করো ওকে তাড়াতাড়ি। স্যার। হুম। জি স্যার, পড়ছি। তাই বাংলাদেশ তার সর্বশক্তি দিয়ে সামনে এগিয়ে অন্য দেশের সমান হবার চেষ্টা করছে। সরকারের আগ্রহের কারণে দেশে তথ্য প্রযুক্তির অবকাঠামো গড়ে উঠতে শুরু করেছে। সারা দেশে ফাইবার অপটিক লাইন বসিয়ে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ইন্টারনেট সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মাত্র 1-1.5 দশক আগেও এদেশে টেলিফোনের সংখ্যা ছিল নগণ্য। এখন নির্দ্বিধায় বলা যায় এই দেশের প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষের হাতের নাগালে ফোন রয়েছে। ইউনিয়ন পর্যায়ে ইনফরমেশন সার্ভিস সেন্টার খোলা হয়েছে। প্রত্যন্ত এলাকায় পোস্ট অফিসগুলোকে সেন্টারে রূপান্তরিত করে মোবাইল মানি অর্ডারের সুযোগ করে দেওয়া হয়েছে। ইউনিয়ন ইনফরমেশন সেন্টারের সাথে সাথে ডিস্ট্রিক্ট ইনফরমেশন সেল এবং ন্যাশনাল ইনফরমেশন সেল দেশের অবকাঠামোতে একটা বড় সংযোজন। মোবাইল টেলিফোন দিয়ে ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন, পাবলিক পরীক্ষার ফলাফল জানা কিংবা ট্রেনের টিকিট কেনার মতো কাজগুলো নিয়মিতভাবে করা হচ্ছে। স্কুল কলেজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পাঠ সংযোজন করা হয়েছে। এই বইটি তার প্রমাণ। দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স পড়ানো হচ্ছে। দেশের তরুণ প্রজন্ম বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে যোগ দেওয়ার পাশাপাশি নিজেরা কোম্পানি গড়ে তুলছে এবং বিশাল সংখ্যক তরুণ তরুণী ব্যক্তিগত পর্যায়ে আউটসোর্সিং করে দেশের অর্থনীতিকে মজবুত করছে। 2018 সালের 12ই মে তারিখটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এদিনে বাংলাদেশ বিশ্বের 57তম রাষ্ট্র হিসেবে তার নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট ঘটেছে। হ্যাঁ, নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে প্রেরণ করে। এতে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে দেশ আরো এক ধাপ এগিয়ে চলে। আচ্ছা আচ্ছা, স্যাটেলাইটটি এখানে তুলনা এখানে শেষ করো, কারণ আমাদের সময় কম। হ্যাঁ, তো তোমরা বাকিটুকু পড়ে নিবা, এখানে এই টপিকসটাই শেষ টপিকস, ঠিক আছে? তারপরে হচ্ছে দেখো আর কোনো টপিকস নেই। তো আমরা নেক্সট ক্লাসে কিন্তু পরীক্ষা হবে এই সব বইয়ের এই চ্যাপ্টারটা আর কি, প্রথম অধ্যায়ের সব টপিকস নিয়ে একটা পরীক্ষা হবে। স্যার একটু পরে আপনি ভিডিওর মধ্যে হ্যাঁ হ্যাঁ, এটা তো হবেই, হ্যাঁ এটা তো হবেই, এটা পরীক্ষা হবে, আমি এখনই আপলোড করব, 10 মিনিট সময়ের মধ্যেই তোমরা এই প্রশ্নটা পেয়ে যাবা, ঠিক আছে? আমি করে রাখছি, এখন আপলোড ওকে স্যার।
দিবা স্যার। ওকে স্যার আমাদের প্রেজেন্ট পরীক্ষা করাবেন কি না? এখন দিব? হ্যাঁ হ্যাঁ পরীক্ষা এখনই দেবা একটু পরেই। তো সবাই ভালো আমাদের থাকবা।